সুজন মিয়া তাহার পরিবার নিয়ে একটি গ্রামে বসবাস করছিল। সে একটি কোম্পানিতে চাকরি করেন, বেতন ও খুব একটা বেশি না, কিন্তু তাহার পরিবারের সদস্য সংখ্যা ছিল ৫ জন। তাই মাঝে মধ্যে একটু অভাবের মধ্যে পড়তে হতো সুজন মিয়াকে। অভাবের মধ্যেও তাহার পরিবারের অনেক সুখ ছিল। একদিন হঠাৎ তাহার বাবা অসুস্থ হয়ে পড়ে। তাই সুজনের স্ত্রী তাহার শ্বশুরের জন্য দুধ আনতে পাশের বাড়িতে যাইতেছিল। এই মহিলার সংসারে ৫ জন মানুষ, তারপরেও খুব সুখে আছে। আমার আবার অন্য সংসারে সুখ দেখলে গা জ্বলে যায়। দেখি মহিলা কেমনে এত সুখে থাকে। কি ভাবি, আপনি এত সকালে কোথায় যাইতেছেন? হাতে দুধের পাত্র, নিশ্চয় দুধ আনতে যাইতেছেন। ভালো ভালো, ছেলেকে একটু বেশি বেশি দুধ খাওয়ান, ব্রেন ভালো হবে। আমি আবার আমার ছেলেকে প্রতিদিন দুধ খাওয়াই, ডাক্তার বলেছে, তাই প্রতিদিন দুধ খাওয়াই। আমাকেই তো আমার ছেলের ভবিষ্যৎ দেখতে হবে। তা ভাবি, আপনার ননদকে কি বিয়ে দিবেন না, বাড়িতে রেখে দিবেন? আসলে ভাবি, আমার শ্বশুর অসুস্থ, তাই একটু দুধ আনতে যাচ্ছি। বয়স হয়ে গেছে, তাই প্রতিদিন দুধ খাওয়ানো প্রয়োজন। ভাবি, আপনি দেখছি উল্টা। আমরা বাচ্চাকে প্রতিদিন দুধ খাওয়াই আর আপনি শ্বশুরকে দুধ খাওয়ান। আসলে দুধ আমরা সবাই খাই, তবে আজ আমার শ্বশুর অসুস্থ, তাই বলছিলাম। যদি ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়তে চান তাহলে খরচ কমান, কিছু টাকা জমান ভবিষ্যতের জন্য। ঠিক আছে ভাবি, যাই। ভালো থেকেন। সুজন মিয়ার স্ত্রী দুধ নিয়ে বাড়িতে আসলো এবং ঘরের মধ্যে বসে একা একা ভাবতে লাগলো, আমার শ্বশুর আর ননদ আমাদের ঘাড়ে বসে খাচ্ছে, এতে আমাদের কোনো টাকা সঞ্চয় হচ্ছে না। এই দুইটাকে বিদায় দিতে পারলে আমাদের প্রতি মাসে অনেক টাকা আয় হবে। না আর না, এবারের একটা বিহিত করতেই হবে। এই শুনছেন, তোমার বোনকে কি বিয়ে দিবে না, নাকি ঘরের মধ্যে খুঁটি করে রেখে দিবে? পাড়ার লোকজন কত কথা আমাকে শোনায়। কে কি বলল সেটা আমার দেখে কোনো লাভ নেই। আমার কি করা দরকার সেটাই আমি করি। আমার বোনকে আমি কিভাবে রাখব সেটা আমি দেখব। তবে হ্যাঁ, আমার বোনের বিয়ে দিতে হবে, সেটা আমরা হুট করে দিতে পারি না। ভালো পাত্র পেলে অবশ্যই বিয়ে দিব। তুমিও দেখো ভালো পাত্র পাও কিনা। সেটা ঠিক আছে, ভালো পাত্র অবশ্যই দেখতে হবে। আমিও দেখব, তুমিও দেখো। কয়েকদিনের মধ্যে কয়েকটি পাত্র দেখে সুজন বিয়ে দিয়ে দিল তার বোনকে। সুজনের বোন তার স্বামীর কাছে চলে গেল। একদিন আবার ওই মহিলার সাথে দেখা হয়ে গেল, সুজনের স্ত্রীর। ভাবি, কোথায় যাইতেছেন? নন্দের এত তাড়াতাড়ি করে বিয়ে দিলেন যে, কোনো সমস্যা হয়েছিল নাকি? না ভাবি, কোনো সমস্যা না, উপযুক্ত পাত্র পেয়ে গেলাম তাই দিয়ে দিলাম। তা আপনি কেমন আছেন? আর ভাবি, আমাদের আর ভালো থাকা, জিনিসপত্রের যে দাম, তা কেমনে ভালো থাকি? আমাদের সংসারে মাত্র ৩ জন মানুষ, তারপরেও চলতে পারি না। আপনার সংসারে তো অনেক লোক, তা এত লোকের রান্না করতে আপনার অনেক কষ্ট হয়। এতদিন আপনার ননদ ছিল, কিছু সাহায্য করত, এখন তো আপনার একাই করতে হয়। ভাবি, আমি মানুষের কষ্ট বুঝি। তা একটু কষ্ট হয়, কি করব বুঝি না। যে আয় তা মাস শেষে চলতে খুব কষ্ট হয়ে যায়। তাহলে বুঝেন, এখনো সময় আছে। কিছু টাকা আয় না করতে পারলে পরে যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তখন তো খরচ আরো বেড়ে যাবে। তখন কি করবেন? হ্যাঁ ভাবি, আপনার সাথে কথা বলে আমার ভালো লাগে, কারণ আপনার কাছে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ ভাবি, আমি কারো খারাপ চাই না, পারলে উপকার করি। দেখলাম আপনার শ্বশুর আপনার ছেলেকে নিয়ে প্রতিদিন বাহিরে যায়। ছেলের কি লেখাপড়া নাই? আমার ছেলেকে এত বাহিরে যাইতে দেই না। বেশি বাহিরে গেল অভ্যাস খারাপ হয়ে যাবে, তখন আর লেখাপড়ায় মন বসবে না, খালি বাহিরে যাইতে চাইবে। এরপরেও অনেক মানুষ আমাকে ভুল বোঝে, আমি নাকি মহিলাদের শয়তানি বুদ্ধি দেই। দেখুন তো ভাবি, আপনার 2 টাকা বাঁচুক, এই বুদ্ধি দেওয়া কি শয়তানি বুদ্ধি হলো? মানুষ যা বলে বলুক, আমার কোনো কিছু আসে যায় না। ঠিক আছে, আজ আমি যাই। কথা তো ঠিকই বলছে। আমার ছেলেটা শুধু দাদু ভাই আর দাদু ভাই, ঠিক মতো লেখাপড়া করছেই না। আজ থেকে বাহিরে যাওয়া বন্ধ করে দিতে হবে। দাদু ভাই, চলেন আমরা বাহিরে যাই। ঠিক আছে, চলো বাহিরে যাই।
কিন্তু আমার শর্তের কথা মনে আছে তো? ঠিক মনে আছে। বাহির থেকে এসে আমাকে ভালোভাবে হাত মুখ ধুয়ে পড়তে বসতে হবে, আর পরীক্ষায় ভালো ফলাফল আনতে হবে, তাই তো? হ্যাঁ। আমার ঠিক মনে আছে। তোমার কথা মতো আমি ঠিক পড়ার রুটিন বানিয়ে নিয়েছি, আর আমার রুটিন অনুযায়ী আমি লেখাপড়া করি। এর ফলে আমাকে ক্লাসে শিক্ষকের বকা খেতে হচ্ছে না। চলো যাই বাহিরে। না বাবা, ওকে বাহিরে নিয়ে যাবেন না। ওর লেখাপড়া হচ্ছে না, আমি ওর পড়াতে বসাবো। না, আমি এখন বাইরে যাব দাদু ভাইয়ের সাথে। তুই বড় বেয়াদব হয়ে গিয়েছিস। মায়ের সাথে সাথে তর্ক করিস। তোকে মেরে হাড্ডি ভেঙে দেওয়া উচিত। বৌমা, এখন তো পড়ার সময় না, বিকাল বেলা তো বাহিরে খেলার সময়। আর বাহিরে খেলতে পারলেই তো রাতে ভালোভাবে লেখাপড়া করতে পারবে। আপনার আশকারাতেই তো ও এত বেয়াদব হয়েছে। বাহিরে গেলে আপনি যান, ও আর আপনার সাথে বাহিরে যাবে না। বৃদ্ধ একা একা মন খারাপ করে বাহিরে চলে গেল। সে অনেক কষ্ট পেয়েছে। সে প্রতিদিন তাহার নাতিকে নিয়ে বাহিরে যেত, এর সময় কাটাতো। আজ তাহার কোনো সময় কাটছে না। সে নাতিকে অনেক ভালোবাসে। নাতিও তাহার দাদুকে খুব ভালোবাসে। পরের দিন বিকেল বেলা ছেলেকে ঘরের মধ্যে আটকে রাখে, যাতে দাদুর সাথে বাহিরে যেতে না পারে। দাদু, আমি তোমার সাথে বাহিরে যাব। দাদু, আমি তোমার সাথে বাহিরে যাবেন। আমি যে নিরুপায়, তাই তোকে আমি নিতে পারছি না। দাদু ভাই, আমি যে নিরুপায়। এইভাবে কয়েকদিন পার হয়ে যায়। দাদু নাতির কষ্ট সহ্য করতে না পেরে একদিন বাড়ি হইতে চলে যায়। কয়েক গ্রাম পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যায়। এদিকে সুজন তাহার বাবাকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথায়ও পায় না, আর নাতি দাদুকে না পেয়ে তাহার লেখাপড়া ধীরে ধীরে নষ্ট হতে থাকে। রহিম, তুমি হাত মুখ ধুয়ে পড়তে বসো। না মা, এখন আমি পড়তে পারবো না, আমার খুব ঘুম পাইছে। একদিন রহিম খুব অসুস্থ হয়ে পড়ে, গায়ে খুব জ্বর ওঠে। সুজন মিয়া তাহার ছেলেকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার তাহার কোনো রোগ ধরতে পারে না। সে মাঝে মাঝে দাদু দাদু ভাই বলে কান্না করতে থাকে। তখন ডাক্তার বলে, ছেলেটির দাদু কোথায়? তার সাথে দেখা হলে ছেলেটি সুস্থ হয়ে যাবে। কিন্তু দাদুকে তারা কোথায় পাবে? এই দেখো, ছেলে ধরা যায়। এই তোমরা কোথায় আছো? এই যে ছেলে ধরা যায়, তোমরা ধর। এই ছেলে ধরাকে? কোথায় ছেলে ধরা? কোথায় ছেলে ধরা? ওই যে আমাদের বাড়ির পাশ দিয়ে ওই দিকে গিয়াছে। ভাগ্য ভালো আমি দেখে ফেলেছি, না হলে কোনো মায়ে কোল খালি করে ফেলত। তারা সবাই ছেলে ধরা বলে, যে যেভাবে পারে বৃদ্ধাকে আঘাত করতে থাকে। এতে বৃদ্ধা অজ্ঞান হয়ে যায়। একেতে বৃদ্ধা সারাদিন কিছু খায় নাই, আবার অনেক রাস্তা হেঁটেছে। এর মধ্যে একজন লোক এসে বলতে থাকে, এই তোমরা সরে যাও, এই লোক তো মারা যাবে। আর মারা গেল তোমাদের সবার নামে পুলিশ কেস হবে। একে এখন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। বৃদ্ধা সুস্থ হলে। আচ্ছা চাচা, আপনি ছেলে ধরেন কেন? না বাবা, আমি তো কোনো ছেলে ধরা না। আমি এক অসহায় মানুষ। আপনারা আমাকে বাঁচার সুযোগ করে দিন। আমাকে বাঁচতেই হবে। আমরা আপনাকে ভুল করে মেরেছি, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনি চলুন আমাদের গ্রামে, আপনি আমাদের গ্রামে থাকবেন। গ্রামের সবাই মিলে বৃদ্ধাকে গ্রামে নিয়ে আসলো এবং তারা গ্রামের সবার কাজ হতে টাকা তুলে বৃদ্ধাকে একটি দোকান করে দিল। দোকানের নাম দিল দাদু ভাই। গ্রামের ছোট ছোট স্কুলে বাচ্চারা তাহার কাজ হতে সব নিজিস নিত। দাদু ভাই, আমাকে একটি কলম দিন তো। দাদু ভাই, এই নিন আপনার কলম, আর এই নিন আপনার লজেন্স। দাদু ভাই, আমার কাছে তো লজেন্সের টাকা নাই, তাই এটা আমি নিতে পারবো না। দাদু ভাই, এটা আপনাকে টাকা দিতে হবে না। এই কলমটার সাথে এই লজেন্সটা ফ্রি। এভাবে সব বাচ্চাদেরকে বৃদ্ধ একটি করে লজেন্স অথবা বিস্কুট দিত, তাতে বাচ্চারা দাদু ভাই বলে ডাকত।
বৃদ্ধা সবাইকে বলে দিল আগামী কাল হতে বিকালবেলা দোকান বন্ধ থাকবে। বিকালে আমি মাঠে বসবো, তোমরা সবাই মাঠে আমার কাছ হতে খাবার নিতে পারবে। বিকাল হলে বৃদ্ধ মাঠের মধ্যে দোকান নিয়ে বসে, আর বাচ্চারা খেলার শেষে দাদু ভাইয়ের লজেন্স খেতে আসে। তবে একটা শর্তে দাদু ভাই বাচ্চাদের লজেন্স দেয়। সন্ধ্যার পর সবাইকে খুব ভালোভাবে লেখাপড়া করতে হবে, পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। এই কথা গ্রামের সব জায়গা ছড়িয়ে পড়ে। ভাই একটা জিনিস লক্ষ্য করেছেন, এই বৃদ্ধা আসার পর থেকে আমাদের বাচ্চাদের লেখাপড়ার সময়সূচি পরিবর্তন হয়ে গিয়েছে। প্রতিদিন বিকালে নিয়ম করে মাঠে খেলতে যায়, আবার রাত্রে নিয়ম করে পড়তে বসে। আমাদের তাদের পড়ার জন্য চাপ দিতে হয় না। আমার বাচ্চা পড়তেই বসতো না, আমাকে প্রতিদিন বকাঝকা করতে হতো। অথচ এখন প্রতিদিন বিকালে মাঠে খেলতে যায় এবং প্রতিদিন পড়তে বসে। বিকালে খেলায় প্রথমদের জন্য থাকে পুরস্কার, সেটাও ওই বৃদ্ধা দেয়। আর বাচ্চারা দাদু ভাই করে স্লোগান দিতে থাকে। এই কথায় স্কুল পর্যন্ত পৌঁছে যায়। স্কুলের শিক্ষকদের মধ্যে সমালোচনা শুরু হয়। তারাও বাচ্চাদের লেখাপড়ার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করে। একদিন এক শিক্ষক বিকালবেলা আসে স্কুল মাঠে। সে দূর থেকে সবকিছু দেখতে থাকে। এক সময় সে বৃদ্ধের নিকটে যায়। সে বৃদ্ধাকে দেখে চিনতে পারে। এই বৃদ্ধা আর কেউ না, আমাদের গ্রামের কলিম চাচা। খুব ভালো মানুষ। সে পরের দিন গ্রামে গিয়ে কলিম চাচার বাড়িতে যায়। শিক্ষক দেখতে পায় এক করুণ কাহিনী। বাড়ির সবাই অসুস্থ, রহিম আর স্কুলে যায় না। তাহার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছে। সুজন ভাই বাড়িতে আছেন? কে মাস্টার ভাই যে? হঠাৎ আমাদের বাড়িতে? আসুন বসুন। আমি বসতে আসিনি, আমি জানতে এসেছি যে আপনার বাবা কোথায়, অর্থাৎ আমাদের কলিম চাচা কোথায়। আমার বাবা তো অনেক দিন আগে হারিয়ে গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিয়ে গিয়েছে নাকি বাড়িতে থেকে বের করে দিয়েছেন? তাদের এই কথা বার্তা শুনে রহিম আসলো। স্যার, আমার দাদুকে আপনি দেখেছেন? আমার দাদু ভাই কোথায়? আমাকে নিয়ে যাবেন, আমি দাদু ভাইয়ের কাছে যাব। হ্যাঁ রহিম, আমি তোমার দাদু ভাইকে দেখেছি। তোমাকে আমি তোমার দাদু ভাই এর কাছে নিয়ে যেতে পারি। তার আগে বলো তোমার দাদু বাড়ি নাই কেন? রহিম তাহার মায়ের সব কথা তাহার শিক্ষককে বলে দিল। এরপর আমার দাদু আমার কষ্ট সহ্য করতে না পেরে বাড়ি হইতে চলে যায়। স্যার, সব আমার দোষ। আমি মানুষের কথা শুনে আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করেছিলাম। আমাকে নিয়ে চলুন, আমি আমার শ্বশুরের কাছে মাপ চেয়ে তাহাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। বিকালে তাহারা সবাই দাদু ভাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।